বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বারংবার তাকে নাকি অপমান করা হয়েছে, চূড়ান্ত অপমানিত তিনি অনুভব করেছেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তিনি ফিল করেছেন এবং সেই অপমানের কারণটা ঠিক কি কারণের জন্য তিনি এরকম অপমান বোধ করলেন, একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখি। আসতে চান তারা দয়া করে আসুন, তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। তিনি বলছেন আমাকে অপমান করা হচ্ছে এবং বারংবার তিনি অপমানিত হচ্ছেন, কিন্তু তারপরও তার সদিচ্ছা রয়েছে যে কারণের জন্য তিনি এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসবার কথা ভাবছেন। এখনো পর্যন্ত তিনি কি পদক্ষেপ নিচ্ছেন সেটা কিন্তু তিনি এখনো পর্যন্ত স্পষ্ট করেননি। কিন্তু এখানে আরও একটা বিষয় রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কথা বলছেন, কিন্তু এরই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন, কিন্তু এখানেও কি রাগঢাকের বিষয়টা সামনে আসছে একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, আর কবে ভাববেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি ভাববার কথা বারংবার বলছেন। যেখানে অভয়া খুনের 1 মাস পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত রাস্তায় এই বিচারের দাবিতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা, অসংখ্য সাধারণ মানুষ, নাগরিক সমাজে তারা পথে রয়েছেন। পরেরটা দেখুন, স্বাস্থ্য ভবনে ডাক্তারদের ধর্নার 5 দিন এবং আজ নিয়ে 6 দিন, অর্থাৎ 5 রাত 6 দিন তারা এখনো পর্যন্ত সেখানে অবস্থানে রয়েছেন। পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি চিকিৎসকেরা তারা জানিয়েছেন। কেন জানিয়েছেন সেটা আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে। সবে তো একজন, অর্থাৎ ওই যে বলছে না কান টানলে মাথা আসবে, হয়তো একটা জায়গায় টান পড়েছে, আরও অনেকটা বাকি রয়েছে। পরেরটা দেখাই আপনাদেরকে। আর কবে ভাববেন মুখ্যমন্ত্রী? কেন এই প্রশ্নগুলো বারংবার সামনে আসছে? যেখানে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবি পর্যন্ত জানানো হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকাল বলেছেন সবকিছু তার কান পর্যন্ত যায় না, তিনি সবকিছু জানেন না। এমনকি টেন্ডার দুর্নীতি হোক বা রোগী কল্যাণ সমিতির থেকে কি কি দুর্নীতি হচ্ছে সে সমস্ত কিছু তিনি জানেন না। স্বাস্থ্য অধিকর্তার পাশাপাশি স্বাস্থ্যে দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিও জানিয়েছেন তারা, অর্থাৎ চিকিৎসকেরা। তারা তো বুঝতে পারছেন দুর্নীতি হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সত্যিই কিছু জানেন না। হুমকি সিন্ডিকেট এবং সেই হুমকি সিন্ডিকেট বন্ধেরও দাবি জানানো হচ্ছে, কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না। কি আশ্চর্যকর লাগছে না শুনতে? রঞ্জনবাবু, এখানেই তো প্রশ্নটা উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুই জানেন না। তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যের দায়িত্বে রয়েছেন, অথচ কোথায় টেন্ডারে দুর্নীতি হচ্ছে, কে কোথায় কাজ পেয়ে যাচ্ছে, কিভাবে কোনো পদে তারা পেয়ে যাচ্ছে, তিনি সবটাই বলছেন। তারা নাকি একটা ওই প্রসেসের মধ্য দিয়ে এসছে। তার কাছে যদি কোনো খবরই না থাকে তাহলে সেটা তার ব্যর্থতা নয়। দেখুন, আমি মনস্তত্ত্বের দিক থেকে যদি বলি তাহলে একটাই চেকমেট বা সিচুয়েশন রয়েছে যেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা হেড অফ দ্য স্টেট করছেন। কিন্তু আমাদের দিকে যদি ঘুরিয়ে দেওয়া হয় এবং একটা খালি চেয়ারগুলো দেখিয়ে দেখানো হয় যে জুনিয়র ডাক্তার আসেননি, অথচ আমাদের সদিচ্ছা ছিল জুনিয়র ডাক্তারদের কাছে উনি 1টার সময় এসছেন, 4:10 রিটার্ন মেল গেছে এবং মনোজ পান্ত চিফ সেক্রেটারি যখন 5:08 রেখে পাঠিয়েছেন 6টার মধ্যে, ওই 52 মিনিটের মধ্যে 32 জন ডাক্তার কিন্তু ওখানে পৌঁছেছে। তাই সদিচ্ছার কোনো অভাব ছিল না। কিন্তু এখানে যেভাবে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে সেখানে কিন্তু সম্পূর্ণ অন্য দিকে যায়। মনে রাখতে হবে 36 দিনে দাঁড়িয়ে এখনো মুখ্যমন্ত্রী মনে হচ্ছে যে ভাবতে হবে। দেখুন, মানে এতদিন ভাবার সময় তিনি পাননি, এটা মানা যায়? দেখুন, 29 জনকে যদি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়, আমাদের উপর এসমা জারি করার যে ভয় দেখানো হয়, প্রচ্ছন্ন হুমকি। আমি মানছি যে কালকে চা খেতে পারেনি ওরা, কারণ 5 দিন জলে ভিজে আন্দোলন করে চা খেতে পাওয়ার মতো মনস্তাত্ত্বিক অবস্থা থাকে না। কিন্তু আমি কথা দিচ্ছি যে আমরা 93,000 ডাক্তার কালীঘাটে গিয়ে ভাড়ে চা খেয়ে আসবো যদি আমার বোন সুবিচার পায়। আমরা বারবার করে একই কথা বলছি যে আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আপনি সব কিছুর ঊর্ধ্বে, সব কিছু থেকে বেরিয়ে আসুন। আমরা আপনার বিরোধিতা করব না, আমরা এই আন্দোলনটা করছি ন্যায্য সুবিচার পাওয়ার আশায়, এবং এক্ষেত্রে আপনাকে সব কিছুর ঊর্ধ্বে এগিয়ে এসে আসুন। এবং আমরা সুপ্রিম কোর্টের যে ভার্ডিক সেখানে 16, 17, 18 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিচ্ছে তাতে 16 নম্বরে বলেছেন যে ভয়মুক্ত কাজের পরিবেশ, 17 নম্বর অনুচ্ছেদে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট পুলিশদের সদর্থক বার্তা দেওয়া, এবং তারপরে 18 নম্বর অনুচ্ছেদে বিকেল 5টায়। কিন্তু যেভাবে উল্কাপাত হচ্ছে, ইউতে উদয়নবাবু, এলে লাভলি দেবী, কেতে কাঞ্চনবাবু এবং এতে অরূপবাবু, অপূর্ববাবু, এইভাবে, এবং তার সাথে এইচডি ভার্সন হচ্ছে হুমায়ুন কবির, তারা যেভাবে গান পয়েন্টে রেখে বলছে কুড়াল গাছে বেঁধে রাখবে ডাক্তারদের, প্রচ্ছন্ন হুমকি। এবং সেই প্রচ্ছন্ন হুমকিটা কি ভয় পাচ্ছ সাগ্নিক তোমরা? দেখুন, মানুষ যখন সঙ্গে থাকে তখন ওই 2-4 কি দিল, মানে কি বললো তাতে ভয় পাওয়ার কথা নয়। কিন্তু আমরা যখন মানে আস্তে আস্তে আমাদের হসপিটালে ফিরে যাব, তখন তো আমাদেরকে ওই রাতে একজনকে ওয়ার্ডে ডিউটিতে থাকতে হবে। তখন মানে আমাদের অভিজ্ঞতা তো ওয়ার্ডে ভিন্ন। এই নেতাদের দ্বারাই বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারবাবুরা
হেনস্থার শিকার হয়েছে। এবং উনি যা যা বললেন, আমরা যেটা বলতে চাই যে আমরা 3 ঘন্টা বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেছি এবং মানবিক মুখ্যমন্ত্রীর সব উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু তা সত্ত্বেও উনি আমাদের চা খেতে ডেকেছেন, উনি আমাদের জামা কাপড়ে দিবে বলেছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা একটি কথা বলতে চাই যে আমরা জানি বাঙালিরা অতিথিপরায়ণ হয়, কিন্তু কোনো বাঙালির বাড়িতে এমন অবস্থা কোনো অতিথির যেমন না হয় যে তারা 2 দিন গেছে তারপরও তাদেরকে দরজা বন্ধ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করি পরের বার এই বাংলার মেয়ে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। বেশ, আমি দীপঞ্জন বাবুর কাছে যাবো। দীপঞ্জন বাবু, ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষ, অর্থাৎ একদিকে দুর্নীতি এবং পাশাপাশি এই রেপ এবং মার্ডারের ঘটনায়, অভয়াকে হত্যার ঘটনায়। অন্যদিকে টালা থানার ওসি, তাকেও গ্রেফতার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। মনে হচ্ছে নাকি যে এর নেপথ্যে আরও কিছু রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আমার দীর্ঘ পেশাগত জীবন, এই আর্ম ফোর্সেস, ইউনিফর্ম ফোর্সেস জীবন থেকে বলি, টালা থানার ওসি নিজের দায়িত্বে কোনো মতে এটা করতে পারেন। ঠিক, উনি এক ধাপ উপর থেকে অর্ডার পেয়েছেন এবং সেখান থেকে ধীরে 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 বিনীত গোয়েল অব্দি গেছে, এবং শুধু বিনীত গোয়েলের সে সাহস হবেন, এই সম্পূর্ণ ব্যাপারটা কালীঘাট থেকে হয়েছে। তো সিস্টেম বদলাতে গেলে আগে কালীঘাট বদলাতে হবে। আর এই ধমকি এসমার কথা বললে, ওনার ক্ষমতা থাকলে উনি এসমা জারি করুক, জুনিয়র ডাক্তারদের একজনের উপর আক্রমণ নেমে আসুক, তারপর উনি দেখবেন যে আগুন জ্বালানো কাকে বলে। সারা বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বে আগুন জ্বলবে। ওনার ক্ষমতা থাকলে উনি এসমা জারি করুন, কারোর বিরুদ্ধে কোনো রকম মামলা করুন, তারপর আমরা বুঝে নেব। বেশ, একেবারে অনুষ্ঠানে যেহেতু শেষের দিকে আমি এসছি, আমি মমিতা দেবীর কাছেও যাব। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি কোনো না কোনো জায়গা থেকে এই আন্দোলনটাকে ভয় পাচ্ছেন, যে কারণের জন্য তিনি নমনীয় হতে চাইছেন, কিন্তু তারপরে গিয়েও কোনো বাধ্যবাধকতা, হয়তো দুর্নীতি বেড়াজাল যেভাবে তাকে পুরো আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে, সেই কারণের জন্য তিনি পদক্ষেপ নিতে পারছেন না? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু 2026 সাল এগিয়ে আসছে, ওনার প্রথম থেকে যদি আমরা একটু রাজনৈতিক ক্যারিয়ারগ্রাফটা দেখি, উনি প্রচন্ডভাবে, মানে আই এম সরি টু সে বাট আই হ্যাভ টু সে দিস, কোথাও হলেও চেয়ারের প্রতি ওনার একটা অদ্ভুত টান, একটা অদ্ভুত, মানে বুঝতে পারি না এই টানটা ঠিক কিসের জন্য। এটা কি সত্যি সত্যি ঠিকঠাক করে কাজ করার জন্য, নাকি আমি শুধু চেয়ার নিয়ে বসে থাকবো, আমি কাউকে ছাড়বো না। এবার আমরা ছোটবেলা থেকে দেখি, আমরা মানে বাবা মা অনেক সময় ভুল করে থাকেন, সেই নিজেদের ভুলটা তারা মানে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের এসে বলে ললিপপ খাবে, লজেন্স খাবে, ক্যাডবেরি কিনে দেবো, এটা কিনে দেবো, সেটা কিনে দেবো, মানে আমাদেরকে প্রলোভন করে, মানে ললিপপ দিয়ে ভোলানোর চেষ্টা। মানে হ্যাঁ, মানে এখানে তাই হচ্ছে। চা খেতে ডাকছেন, চা খেতে গেলে তাদেরকে বলবে চলো চপমুড়ি খাই, একটু গান শুনিয়ে যাই, এসো একটুখানি গান গেয়ে দিই, তারপরে এসো একটুখানি এই দেখো আমার ছবি আঁকা, দেখো দেখো, এগুলো মানুষ ভুলে যাবে না, ললিপপ খাওয়া একটা এরকম ব্যাপার, বলছে এসো আমার জামা। বেশ, আমি এখান থেকে অনুষ্ঠান শেষ করবো। শালিনীকে দিয়ে তোমরা কি ভুলছো, যেভাবে তোমাদের সামনে ললিপপ ঘোরানো হচ্ছে, তোমরা কি ভুলছো এই গোটা বিষয়টি? আন্দোলন থেকে তোমরা সরে আসবার ভাবনা চিন্তা করছো, ভয় পাচ্ছো? আমার দিদির বিচার এখনো পাইনি, আমাদের 5 দফা দাবির একটি নিয়েও আলোচনা হয়নি, তাই আমাদের এই দাবি পূরণ না হওয়া অবধি, দিদির বিচার না হওয়া অবধি আমরা আন্দোলন থেকে সরে আসবো না। বেশ, এক লাইন আমি রঞ্জনবাবুকে দিয়ে শেষ করবো আজকের এই অনুষ্ঠানে। চিকিৎসকদের স্পাইন বিনীত গোয়েলের মতো নয়, বা গায়ের চামড়া ওই একশৃঙ্গ গন্ডার কাজিরাঙার অবলুপ্ত প্রায়ের মতো নয়। আমরা কিন্তু সিম্প্যাথি চাই না, আমরা এমপ্যাথি চাই না, আমরা অ্যান্টিপ্যাথি চাই না, আমরা অ্যালোপ্যাথি বা মডার্ন সিস্টেম অফ মেডিসিন। আমরা 284 দিন মাতৃগর্ভে অন্ধকারে কাটাই, তেমনি 284 দিন আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার প্রিপারেশনের জন্য কাটাই। তাই আমরা এত সহজে দমবো না। একেবারে স্পষ্ট বার্তা, যেখানে বলা হচ্ছে যে বিচারের দাবি, এবং সেই বিচারের দাবিতেই অনড় রয়েছেন প্রত্যেক, এবং এই বিচারের দাবিতে অনড় তারা থাকবেন। আজ হয়তো কানে টান পড়েছে, কিন্তু এরপর মাথায় টান পড়বে নিশ্চিত। আমরা এই বিষয়ে যে টান ঠিক জায়গায় পড়বে, তার কারণ দুর্নীতি শুধু একজনের দ্বারা হয়নি, এটা সাংগঠনিকভাবে দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। সুতরাং কারা কারা এর সঙ্গে জড়িত রয়েছে তা কিন্তু অবশ্যই সামনে আসবে। আপাতত আজকের এই অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য অবশ্যই সিবিআইয়ের মুভমেন্ট কী রয়েছে সেটার জন্য আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।